এই পর্বের বিষয় হচ্ছে প্লাগইন। প্লাগইন হচ্ছে কিছু সহজ ছোট ছোট সফটওয়্যার যেগুলো দিয়ে একটি ওয়েবসাইটের স্পেশাল কিছু ফাংশনালিটি খুব ইজিলি করে ফেলা যায়। যেমন আমার এই ওয়েবসাইটে মনে করুন একটি কন্ট্যাক্ট ফর্মের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা যদি কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে চাই, আমাদেরকে পিএইচপি দিয়ে ফর্ম ডেভেলপ করতে হবে, সেটাকে ডাটাবেজের সাথে কানেক্ট করতে হবে, সেই ফর্মকে ডিজাইন করতে হবে এবং এরপরে আমরা সেই ফর্মটি ওয়ার্ডপ্রেসে ব্যবহার করতে পারবো। তো এই এত ঝামেলার কাজ আমরা খুব সহজে করে ফেলতে পারি জাস্ট একটি কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন ব্যবহার করে। অর্থাৎ প্লাগইনকে ছোট ছোট কিছু সফটওয়্যার বলা চলে। অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে মেইন আমাদের প্রধান যে সফটওয়্যারটি, আমাদের পুরো ওয়েবসাইট কন্ট্রোলার যে সফটওয়্যার ওয়ার্ডপ্রেস, সেই ওয়ার্ডপ্রেসের সহায়ক একটি ছোট ছোট সফটওয়্যার বলা চলে এই প্লাগইনকে। এই প্লাগইন দিয়ে খুব জটিল জটিল কাজ খুব ইজিলি করে ফেলা যায়। তো দেখি প্লাগইনের ব্যবহার। আমরা দেখব যে আসলে এই প্লাগইন দিয়ে আমরা একটি এক্সাম্পল দেখব, সেটি হচ্ছে একটি স্লাইডার কিভাবে অ্যাড করা যায়। মনে করুন আমার এই ওয়েবসাইটে আমি এই যে এই পোস্টের কথাই মনে করুন, দিস ইজ আওয়ার পোস্ট। এই যে পোস্টটা আছে, এই পোস্টের শুরুতে আমি একটা স্লাইডার ব্যবহার করতে চাই। তো সেই স্লাইডার আমরা এই প্লাগইন দিয়ে কত সহজে করে ফেলতে পারি। তো স্লাইডার অ্যাড করার জন্য আমি অ্যাড নিউতে ক্লিক করছি। অ্যাড নিউতে ক্লিক করলে এখানে প্লাগইনের ডিরেক্টরি দেখাচ্ছে। এই ডিরেক্টরিটা মূলত wordpress.org-র ভেতরে যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলোই। তো এই ডিরেক্টরি থেকে আমরা কোনো প্লাগইনকে অ্যাক্টিভ করতে পারি, বা আমাদের যদি কাস্টম কোনো প্লাগইন অ্যাক্টিভ করার থাকে আমরা এখানে আপলোড প্লাগইনে ক্লিক করে এইখানে ওই প্লাগইন অর্থাৎ যে কাস্টম প্লাগইনটি আমরা দিব, থার্ড পার্টি কোনো প্লাগইন যদি আমরা কারো কাছ থেকে কিনে থাকি, সেই প্লাগইনের জিপ ফাইলটি এখানে আপলোড করে ইনস্টলে দিলেও সেই প্লাগইনটি ইনস্টল হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটি ফ্রি প্লাগইন সার্চ করতেছি। আমি এখানে স্লাইডার লিখে সার্চ করলাম। তো স্লাইডার লিখে সার্চ করলে দেখবেন স্লাইডার রিলেটেড বিভিন্ন প্লাগইনের তালিকা চলে আসবে। দেখুন মেটা স্লাইডার, স্মার্ট স্লাইডার। আচ্ছা, এটার দেখুন এখানে 5 স্টার র্যাঙ্কিং দেখাচ্ছে, তো যথেষ্ট ভালো র্যাঙ্কিং। তো এখানে আমরা এটাকে ইনস্টল করি। আমরা ইনস্টল নাওতে ক্লিক করছি, ইনস্টল হচ্ছে। এবার আমরা অ্যাক্টিভে ক্লিক করে স্লাইডারটাকে অর্থাৎ এই প্লাগইনটাতে আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি। দেখুন আমাদের স্মার্ট স্লাইডার 3 এটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো যখনই আপনি নতুন কোনো প্লাগইন অ্যাক্টিভ করবেন, ম্যাক্সিমাম পসিবিলিটি আছে আপনার যে বাম পাশে অপশনগুলো আছে সেই অপশনের এখানে এই প্লাগইনের নামে একটি নতুন অপশন যোগ হবে, অথবা টুলসের ভেতর আপনি সেই অপশন পাবেন, অথবা অ্যাপিয়ারেন্সের ভেতর অপশন পাবেন। তো এরকম বিভিন্ন জায়গায় সেই অপশনের সেই প্লাগইন রিলেটেড অপশন চলে আসবে। হুবহু সেই প্লাগইনের নামেও আসতে পারে বা সেই কাছাকাছি নামেও আসতে পারে। তো আমরা দেখি এখানে অ্যাপিয়ারেন্সের আন্ডারে কোনো অপশন আছে কি না। না, স্লাইডার নামে কোনো অপশন নেই। এখানে টুলসের ভেতর আছে কি না, না টুলসের ভেতরও নেই। সেটিংয়ের ভেতর আছে কি না, সেটিংয়ের ভেতরে নেই। তো এবার আমরা পেজটা একবার রিফ্রেশ করি, রিফ্রেশ করলে হয়তো চলে আসবে। আচ্ছা, দেখুন রিফ্রেশ করার সাথে সাথে এখানে স্মার্ট স্লাইডার নামে একটি অপশন চলে এসেছে। এখন এখান থেকে আমরা আমাদের প্লাগইনকে কন্ট্রোল করতে পারবো। তো আমি এখানে ক্লিক করে যাই স্মার্ট স্লাইডার। এখানে এখন ভিডিও দেখাচ্ছে, সহায়ক ভিডিও। এখানে টেমপ্লেট লাইব্রেরি, নিউ স্লাইডার, নতুন স্লাইডার তৈরি করার অপশন, এবং এখানে দেখুন এই যে একটি অলরেডি থাকা একটি ডেমো স্লাইডার এখানে দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এবং নিচে যাই, আচ্ছা এখানে আপডেট টু প্রোর কথা বলছে। তো আমরা এই যে ডেমো যে স্লাইডারটা আছে এটার উপরে এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করলে আমরা বলেছিলাম না যে শর্ট কোডের ব্যবহার দেখব, যে শর্ট কোড দিয়ে আসলে কিভাবে কাজ করে। তো এই স্লাইডারগুলো সাধারণত আমরা শর্ট কোড, এখানে ম্যাক্সিমাম যে আপনি প্লাগইনগুলো ব্যবহার করবেন, ধরেন সেগুলো যদি স্লাইডার হয়, তারপরে আপনার কন্ট্যাক্ট ফর্ম হয়, এই জাতীয় স্লাইডারগুলো শর্ট কোডের সাহায্যে ব্যবহার করতে হয়। যেমন এই যে স্মার্ট স্লাইডার, এই যে স্লাইডারটি আছে, আপনি এই স্লাইডারে এই যে দেখুন এটার শর্টকটটা এখানে দেওয়া আছে, এই যে শর্টকট। তো এই যে ছোট্ট শর্টকটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই শর্টকটটি আমরা আমাদের ওয়েবসাইটের যেখানে বসাবো সেখানে এই স্লাইডারটি প্রদর্শিত হবে। তো আমি শর্টকটটি কপি করে নিয়েছি। এবার আমাদের এই যে পেজটা, এই যে আমাদের যে পোস্টটা ছিল, সেই পোস্টটাকে আমরা এখান থেকে এডিট পোস্টে ক্লিক করছি। সেই আবার পুরনো গুটেনবার্গ এডিটরে ফিরে যাবে, যেখানে আমরা এডিট করা দেখেছিলাম আরও কয়েকটা পর্ব আগে। সো এই গুটেনবার্গে এবার আমরা একটি শর্টকট এমবেড করব। তো শর্টকট এখানে যে কোডটা আছে এটাকে আমরা ডিলিট করে দিই, এটা রাখছি না। এইটার আগে আমরা একটা শর্টকট এমবেড করি। তো অ্যাড ব্লক থেকে কি হবে এবার বলুন তো, শর্টকট হবে এই যে এমবেড অপশন। আচ্ছা, এই যে দেখুন এই যে এখানে শর্টকট আছে। যদি এইভাবে না পান তাহলে এইখানে সার্চ বক্সে শর্টকট লিখবেন। এই যে দেখুন শর্টকট এসে গেছে। এখান থেকে আমরা ক্লিক করছি। এবার শর্টকটের কোডটা আমরা পেস্ট করে দিব, যেই কোডটা রয়েছে দিয়ে এবার এই পেজটাকে আমরা আপডেটে দিচ্ছি। আপডেটে দিয়ে এবার নতুন একটা ট্যাবে এই পোস্টটা এবার আমরা ওপেন করব, দেখি আমাদের স্লাইডারটি প্রদর্শিত হয় কিনা।
এই যে দেখুন আমাদের স্লাইডারটি পোস্টের ভেতরে চলে এসেছে। এবার আমরা এখানে ক্লিক করলে দেখুন স্লাইডারটি স্লাইড হচ্ছে। তার মানে আমরা খুব সহজে একটি স্লাইডার আমরা নিয়ে আসতে পেরেছি এই প্লাগইনের সাহায্যে। এখন আপনি বলেন তো এই স্লাইডারটা যদি আপনি HTML CSS দিয়ে ডিজাইন করতেন তারপর এখানে আনতেন তাহলে আপনার কত সময় ধরে কাজ করতে হতো এবং কত কাজ করতে হতো। সেই কাজটা আমরা জাস্ট কয়েক মিনিটের মধ্যে করে ফেললাম এই প্লাগইন ব্যবহার করে। এখানে একটি বিষয়, আমাদের দেশে অনেকেই আছে যারা এই প্লাগইন ব্যবহার করতে চায় না। তারা বলে কি যে প্লাগইন দিয়েই যদি সব কাজ করি তাহলে আমি আর কিসের ডেভেলপার হলাম, আমি যদি নিচে কোড দিয়েই না কাজ করতে পারি, সব যদি প্লাগইন দিয়েই করতে হয়। অনেকে আবার বলে প্লাগইন দিয়ে কাজ করলে ওয়েবসাইট প্রচণ্ড স্লো হয়ে যায়, ওয়েবসাইট দিয়ে কাজ করা যায় না। তো আসলে এটা হচ্ছে কি যে বর্তমানে আপনি যদি ভালো কোনো সেলারের কাছ থেকে প্লাগইন কেনেন, যেমন থিম ফরেস্ট থেকে প্লাগইন কেনেন, ভালো রেটিং আছে এমন কোনো প্লাগইন যদি আপনি কেনেন, এই প্লাগইনগুলো ওয়েবসাইটের স্পিডের দিকে খেয়াল রেখেই তৈরি করা হয়। সো এই প্লাগইনগুলো আপনার ওয়েবসাইটকে খুব একটা ভারী করবে না। এবং তার পাশাপাশি বর্তমানে হোস্টিং টেকনোলজি যে পরিমাণ আপগ্রেড হয়েছে, সেই আপগ্রেডের জন্য এখন এমন হোস্টিং পাওয়া যায় যেই হোস্টিংগুলোতে এই প্লাগইন কোনো ইফেক্টই করবে না, তেমন একটা ইফেক্টই আপনার ওয়েবসাইটের স্পিডে ফেলাবে না। তো একদম স্মুথলি আপনার ওয়েবসাইট চলবে। কারণ এখনকার হোস্টিংগুলো জানে যে ম্যাক্সিমাম লোক এখন ওয়ার্ডপ্রেস ব্যবহার করে, তো তাদের ওই রকমভাবেই অনেক হোস্টিং কোম্পানির সেট আপ থাকে যাতে করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলো স্মুথলি রান হয়। তো এটা নিয়ে আসলে এত চিন্তার কিছুই নাই। বড় বড় সাইটগুলো অনেক প্রচুর প্লাগইন ব্যবহার করে, আমরা চেষ্টা করব আমাদের কাজগুলো প্লাগইন দিয়ে করে ফেলতে। তবে হ্যাঁ, অনেকে আবার প্লাগইন ব্যবহার করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে একটা ছোট্ট স্টাইলের কাজ চেঞ্জ করতে হবে, সেটাও প্লাগইন দিয়ে করে। কিন্তু না, ছোটোখাটো যে চেঞ্জগুলো আছে সেগুলো আমরা এমনিতেই কোড দিয়ে করে ফেলতে পারি HTML CSS দিয়ে, সেগুলোর জন্য খুব একটা প্লাগইন লাগে না। যেগুলোর জন্য প্লাগইন লাগে যেমন স্লাইডার, এগুলো আমরা প্লাগইন দিয়েই করব। সো এই ক্ষেত্রে এখানে এখন আর সেই দিন নাই যে প্লাগইন আপনি 2-1টা প্লাগইন ব্যবহার করবেন বা একটা ওয়েবসাইটে 10টা-15টা প্লাগইন ব্যবহার করবেন, ওয়েবসাইট একদম স্লো হয়ে যাবে। সো এখন আর হোস্টিং কোম্পানিগুলো ওইগুলো আসলে আগে ছিল, আগে ওয়েবসাইট হয়তো স্লো হতো, এখন আর সেই দিন নাই, এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে টেকনোলজি। তো এখন ধরেন এই যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটা আমরা এখান থেকে এডিট করতে পারি। যেমন শুরুতে আমরা যদি প্লাগইনটা আমরা এডিট সেকশন আছে, এখান থেকে আমরা যদি আস্তে আস্তে নিচের দিকে যাই, আমরা দেখবো এখানে 3টা স্লাইড আছে, একটা স্লাইড, 2টা স্লাইড, 3টা স্লাইড। এখানে আমরা নতুন কোনো স্লাইড অ্যাড করতে চাইলে অ্যাড স্লাইডে ক্লিক করলে নতুন স্লাইড অ্যাডের অপশন আসবে। তো এখানে তার নিচে যদি আমরা যাই, দেখুন স্লাইডারের শর্টকাট দেওয়া আছে, স্লাইডারের সেটিং আছে অ্যারো। এখানে দেখুন বাই ডিফল্ট অ্যারোগুলো এমন আছে। এই যে আমরা যদি যাই সরাসরি, দেখুন এই যে অ্যারোগুলো সাদা রঙের অ্যারো আছে। আমরা যদি এটাকে এইরকম অ্যারো দিতে চাই, আমরা এইটাতে ক্লিক করব, তাহলে অ্যারোটা চেঞ্জ হবে। দিয়ে এবার সেভে ক্লিক করব। এবার আমরা পেজটা রিফ্রেশ করব, দেখব অ্যারোগুলো চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন অ্যারোর স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এভাবে এখন শুধু আমরা ক্লিক করব আর চেঞ্জ করব। তো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন জিনিসটাই এটা, আপনি ক্লিক করবেন আর চেঞ্জ করবেন। যেমন এই যে দেখুন এখানে শোস অন হোভার অ্যারো, দেখুন এখন কিন্তু অ্যারো সবসময়ই দেখাচ্ছে। আমরা যদি চাই শুধুমাত্র হোভার করলে দেখাবে, সেই ক্ষেত্রে আমরা এটা ওপেন করে দেব, ওপেন করে সেভে দিব, দিয়ে আমরা রিফ্রেশ করব, তাহলে দেখবেন নর্মালি অ্যারো দেখাবে না। দেখুন এখন কোনো অ্যারো নেই। যে আমি মাউসের কার্সার এর উপরে নিব তখন অ্যারো চলে আসবে। ঠিক আছে, আমরা ব্যাকে নিব, চলে যাবে, আবার আনবো, চলে আসবে। তো এরপরে অ্যারোর যে আরও ডিজাইন এখানে কিছু আছে, যে প্রিভিয়াস অ্যারো, এখানে হোভার মানে আগের অ্যারোটা কি দেখাবে, তারপরে প্রিভিয়াস পজিশন, অ্যারোর পজিশন কোথায় হবে, নেক্সটের পজিশন কোথায় হবে, এখানে অল্টার ট্যাগ। তো আসলে আমরা এখানে এই যে অপশনগুলো রয়েছে, এগুলো যদি আপনি একটা করে দেখেন তাহলে দেখবেন প্রায় সব কিছু এখান থেকে কম বেশি চেঞ্জ করা যায়। এখানে জেনারেলে ক্লিক করলে জেনারেল সেটিং আসবে, এখানে স্লাইডারের নাম, এই স্লাইডারটার নেম কি হবে, স্ক্রল টু স্লাইডার, তারপর এখানে অটোপ্লে হবে কিনা। দেখুন বর্তমানে কিন্তু স্লাইডারটা আমরা যদি রিফ্রেশ করি, সম্ভবত অটোপ্লে অফ করা আছে, আমি শিওর না, কিছুক্ষণ অপেক্ষা করি দেখি অটোপ্লে হয় কিনা। না, দেখুন স্লাইডারটা কিন্তু অটোপ্লে হচ্ছে না। আচ্ছা, এখানে অটোপ্লে হয়েছে, এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে স্ক্রল টু স্লাইডার, ও আচ্ছা, স্লাইডারের ভেতরে স্ক্রল করলে অটোমেটিক প্লে হবে কিনা সেটা এখানে অপশন আছে। মাউস হুইল, এখানে মাউস হুইল দিয়ে কন্ট্রোল করা যাবে কিনা, কিবোর্ড থেকে কন্ট্রোল হবে কিনা, ইত্যাদি বিভিন্ন ধরনের অপশন আপনারা দেখতে পাবেন। এখানে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ফিল হবে কিনা, ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে থাকবে, ইত্যাদি বিভিন্ন অপশন। যে অ্যানিমেশন প্রপার্টি, কত সেকেন্ড কত মিলি সেকেন্ড ধরে অ্যানিমেশন,
ইত্যাদি। আপনারা এগুলো ঘাটাঘাটি করলে এর ভেতরে প্রচুর অপশন পাবেন। তো আমরা ছিলাম মূলত প্লাগইনের অপশনে, প্লাগইন কীভাবে ইউজ করতে হয়। আমরা আসলে স্লাইডার কীভাবে এডিট করতে হয় সেই কোর্সে নেই এখন, আমরা আছি এই মুহূর্তে প্লাগইন কীভাবে ইউজ করতে হয় সেটাতে। তো এখানে আর এ নিয়ে বেশি কথা বলছি না, সেভ করে দিচ্ছি, আপনারা বুঝতে পারলেন যে প্লাগইন কীভাবে ইউজ করা হয়। তো এখানে আমাদের একটি কথা ছিল, আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, যখন আমরা নতুন মিডিয়া আপলোড করতে যাই তখন সেখানে একটি আপলোড লিমিট থাকে, 512 MB বা যত MB থাকুক। এই আপলোড লিমিটটা আমরা বলেছিলাম প্লাগইন দিয়ে খুব সহজে এডিট করা যায়। তো আমরা এর পরের পর্বে দেখব কিভাবে এই আপলোড লিমিট প্লাগইন দিয়ে এডিট করা যায়। যেহেতু আমরা প্লাগইন ব্যবহার করে এটি চেঞ্জ করব, তো তার আগে আমরা আমরা যেই কোডটা ব্যবহার করে এখানে 512 MB লিমিট করেছিলাম সেই ST অ্যাক্সেস থেকে সেই কোডটাকে রিমুভ করে দেই। তো আপনাদেরকে এখানে একটি ট্রিক শিখিয়ে দিচ্ছি যে আপনি যদি খুব দ্রুত ST ডক্স যে ফোল্ডার রয়েছে আপনাদের, যেখানে আপনাদের প্রজেক্ট ফোল্ডার, সেটিকে ওপেন করতে চান, তাহলে উইন্ডোজের নিচে ডান পাশে যে উপরের দিকে অর্থাৎ আপার অ্যারো যে চিহ্ন আছে ওইটাতে ক্লিক করবেন, এরকম অপশন বের হবে। এখান থেকে আপনি আপনার সেই জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা দেখতে পাবেন, এটা ওপেন করবেন। এখান থেকে আপনি দেখবেন এক্সপ্লোরার অপশন আছে, এক্সপ্লোরারে ক্লিক করলে সেই ফোল্ডারটি বের হয়ে যাবে, অর্থাৎ সি এর ভেতরে জ্যাম্প এই ফোল্ডারটি বের হয়ে যাবে। এখান থেকে আপনি আবার ST ডকে প্রবেশ করুন, আপনার প্রজেক্ট ফোল্ডারে প্রবেশ করুন। এখান থেকে আমরা ST অ্যাক্সেস যেটি রয়েছে সেটিকে ওপেন করছি এডিট করার জন্য। এখান থেকে আমরা যে এক্সট্রা কোডটি দিয়েছিলাম সেটি রিমুভ করে দিচ্ছি, দিয়ে সেভ করে দিচ্ছি। এবার আমরা রিফ্রেশ করলে দেখব সেই যে আগে 2 MB ছিল ম্যাক্সিমাম আপলোড সাইজ, সেটা 2 MB আছে। এবার আমরা দেখব প্লাগইন ব্যবহার করে কিভাবে এটাকে ইনক্রিজ করতে হয়। তো আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।